বিষ্ণুপুর স্টেশন থেকে নেমেই দেখলাম পোড়া মাটির ইটে বাঁধানো এক ফালি প্ল্যাটফর্ম। তার পাশ দিয়েই চলে গেছে একটি আলপথ। সেই মেঠো পথটি অনেক দূরে গিয়ে মিশেছে ঘন এক কচুবনের সাথে। কোম্পানি থেকে আমাকে এই বিষ্ণুপুরের মার্কেট সার্ভে করতে পাঠিয়েছে। পিঠের ব্যাগে এক গাদা দরকারি কাগজপত্র। আমাদের ঘোষাল বাবুর মতো ম্যানেজার যেন কোনো শত্রুর কপালে না জোটে। একদিনের মধ্যে এত বড় এলাকার সার্ভে করা কি আদেও সম্ভব? সে আর ওই ম্যানেজারকে কে বোঝাবে। স্টেশন থেকে নামতেই দেখলাম একটি লোক তাল গাছের নিচে বসে একা একা ভাত খাচ্ছে। সম্ভবত মাঠের কোনো কৃষক হবে। ভাবলাম দেখি যদি উনি কোনো পথ বাতলাতে পারেন। বলছি, দাদা, এখানে সামনাসামনি কোনো বড় বাজার আছে? কে কে বাবা তুমি? এখানে সামনাসামনি তো বাজার এখন পাবে না গো ভাই। সেটা তো কোন ভোরেই চুকে বুকে গেছে। বুঝলাম, তা বাজারটা ঠিক কোন দিকে সেটা অন্তত বলতে পারেন? লোকটি তার তর্জনী দিয়ে দূরের কচু বনের দিকে ইশারা করে বললেন, ওই যে ওইখানে। কিন্তু দাদা, ওখানে তো বন জঙ্গল। লোকটি ভ্রু কুঁচকে বললেন, হ্যাঁ, ওই কচু বন পেরোলেই বড় রাস্তা। ওই রাস্তার ওপারেই সকাল সন্ধে হাট বসে। তা এখান থেকে কি কোনো গাড়ি ঘোড়া পাওয়া যাবে? লোকটি মাথা চুলকে বললেন, না ভাইয়া, তা তো এখানে পাবে না। তবে যদি কোনো ভ্যান এদিক দিয়ে কোনো মালপত্র নিয়ে যায়, তাকে বলে দেখতে পারো, হয়তো নিয়ে গেলেও যেতে পারে। লোকটিকে ধন্যবাদ জানিয়ে হাঁটতে শুরু করলাম। তার রোদের মধ্যে দিয়ে হাঁটছি। দূর দূরান্ত অবধি কোনো ভ্যান বা রিকশার টিকিটাও নজরে পড়ল না। গরমে ঘেমে নে সারা শরীর ভিজে একসা হয়ে গেছে। মনে হচ্ছে এখনো 3 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে নিজের কপালকে দোষ দিচ্ছিলাম। মনে মনে ভগবানকে বলছিলাম, হে ঠাকুর, এতদিন তো রোদ দিলে, এবার অন্তত একটু বৃষ্টি দাও, আর তো সইতে পারছি না। ঠিক সেই মুহূর্তেই ফোনটা বেজে উঠল। ঘোষালবাবুর ফোন। বেজার মুখে ফোনটা ধরলাম। হ্যাঁ স্যার, বলুন। কি রনি, পৌঁছে গেছ নাকি? হ্যাঁ স্যার, কিছুক্ষণ আগেই পৌঁছলাম। বেশ বেশ, কাজে লেগে পড়ো। শোনো, সব কাজ শেষ করেই কিন্তু ফিরবে। দরকার হলে আজ রাতটা ওখানেই থেকে যেও। ফোনটা রেখে দিলাম। মাথাটা যেন রাগে তেতে উঠেছে। বললেই হলো থেকে যাও। থাকবো কোথায় আমি? এই খা খা মাঠের মধ্যে কি রাত কাটাবো? আশ্চর্য! ভাবলাম আজই ছেড়ে দেব এই চাকরি। ঠিক সেই সময় আমার হাতে 2-1 ফোঁটা জল পড়ল। আকাশের দিকে তাকিয়ে দেখলাম রাশি রাশি কালো মেঘ রোদকে ঘিরে ফেলেছে। সাথে সাথে আরও কয়েক ফোঁটা বৃষ্টি গায়ে পড়ল। বইতে শুরু করল হু হু করে ঠান্ডা বাতাস। বাঁচলাম। এসব ভাবতে ভাবতেই এক ভয়ঙ্কর কান ফাটানো শব্দ, যেন চারপাশ ফেটে পড়ল। কান থেকে হাত সরিয়ে বুঝতে পারলাম মাঠের মাঝখানে একটা টাওয়ারে বাজ পড়েছে। সর্বনাশ! এখন বৃষ্টির চেয়ে মেঘের এই গর্জনেই বেশি ভয় লাগছে। সামনের ক্ষেতে কোনো চাষিকে আর দেখতে পেলাম না। আবহাওয়া খারাপ দেখে সবাই হয়তো আগেভাগেই চলে গেছে। ঠিক সেই সময় পথের ধারে একটা জীর্ণ চালা ঘর দেখতে পেলাম। খড়ের ছাউনি। কোনো মতে দৌড়ে গিয়ে সেখানে আশ্রয় নিলাম। তারপরেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। ওই খড়ের চালা থেকেও ফোঁটা ফোঁটা জল পড়তে শুরু করেছে। কিন্তু বাইরে চারপাশে যে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখলাম, সেই শোভা বলে বোঝানোর নয়। মুহূর্তে আমি মুগ্ধ হয়ে গেলাম। চারপাশে সবুজের সেই বাহার দেখে চোখ দুটো যেন জুড়িয়ে গেল। আহা, সত্যি আমার সোনার বাংলা। খানিক দূরে দেখলাম একটি গায়ের ছেলেকে, খালি গায়ে একটা ধুতি পরা। এই বৃষ্টির মধ্যে দুটো ছাগলকে নিয়ে সে আলপথ দিয়ে হেঁটে যাচ্ছিল। এই এই হাট হাট, চল চল। চাঁদনি, আমার কথা শোন কইছি, না হলে কিন্তু আমি মাকে কয়ে দেব যে তুই আমাকে কেমন নাজেহাল করছিস। দেখবি তখন কেমন পিঠের ওপর মার পড়ে। আরে তারাকে দেখে তো কিছু শিখতে পারিস। ও আমার লক্ষ্মী বাচ্চা, আর তুই বেয়াদব কোথাকার। না, দাঁড়া দাঁড়া বলছি। আরে আস্তে চল চাঁদনি। ওর কথা শুনে হাসি পেল খুব। অবলা ছাগলগুলোর সাথে এমনভাবে কথা বলছে যেন ওরা সব কথা বুঝতে পারছে। অবলা পশুগুলোকে যে ও সন্তান স্নেহে ভালোবাসে তা ওর কথাতেই স্পষ্ট। আজ্ঞে, কে আপনি বাবু? এখানে একা দাঁড়িয়ে আছেন? আচমকা ছেলেটিকে পাশে দেখে চমকে উঠলাম। বুকের ভেতরটা কেমন ধড়াস করে উঠল। হতচকিত হয়ে বললাম, না মানে আমি শহর থেকে এসেছি একটা কাজে। বৃষ্টির জন্য এখানে একটু আশ্রয় নিচ্ছি আর কি। আগে দেখেই বুঝেছি আপনি শহর থেকে এসেন। তা আপনি তো একেবারে ভিজে গেছেন দেখছি।
এখানে না দাঁড়িয়ে কারো বাড়ি গিয়ে তো দুদণ্ড জিরিয়ে নিতে পারতেন। না না ভাই, আসলে আমি এই গ্রামের কাউকে চিনি না তো। আরে বাবু, অত লজ্জা পাচ্ছেন কেন? আরে আমি তো আছি নাকি? আপনি আসুন দেখি আমার সাথে, আসুন। অবাক হলাম, একটা অচেনা অপরিচিত লোককে ছেলেটা নিজের বাড়িতে নিয়ে যেতে চাইছে। সত্যি, গ্রামের মানুষ কত সরল। আসুন বাবু আসুন, দেরি করবেন না, আকাশের অবস্থা খুব একটা ভালো নয়। হ্যাঁ গো, তোমার নাম কি? আজ্ঞে আমার নাম বিজয়। আচ্ছা বিজয়, তোমার বাড়ি কোথায়? ওই যে দেখুন বাবু, ওই মাঠের শেষে ওদিক পামি চেয়ে দেখুন, ওই বাড়িটাই আমার। দেখলাম মাঠের ওপারে একটি ছোট্ট কুঁড়ে ঘর। বিজয় পা চালিয়ে ঘরের দিকে এগিয়ে যাচ্ছিল। দাঁড়াও বিজয় দাঁড়াও, যা বৃষ্টি পা পিছলে না পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ বাবু, সাবধানে আসেন। আসলে বাড়িতে মা একা আছে তো, তাই ছুটে যাচ্ছি। এই ছানাগুলোকেও তো পৌঁছে দিতে হবে। কুঁড়ে ঘরের সামনে এসেই বিজয় থমকে দাঁড়ালো। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? বিজয় কোনো উত্তর দিল না, শুধু আমার দিকে হাঁ করে চেয়ে রইল। তারপর বলল, যান না বাবু, আপনি যান, আমি চাঁদনি আর তারাকে গাছের তলায় বেঁধেই আসছি। না না, আমি ওভাবে একা ঘরে ঢুকলে তোমার মা খারাপ ভাবতে পারেন, তুমি বরং ওদের খুঁটিতে বেঁধে এসো। না না বাবু, আপনি যান না, ভেতরে যান, কিচ্ছুটি হবে না। বিজয় রীতিমতো জোরাজুরি শুরু করল। আমি এগিয়ে গেলাম দরজার দিকে। বাইরে থেকেই ডাক দিলাম, মাসিমা, ও মাসিমা। একজন সাদা থান পরা মহিলা বেরিয়ে এলেন। কে কে আপনি? কি হয়েছে বলুন। আসলে বিজয় আমাকে এখানে নিয়ে এলো। বিজয়? বিজয় নিয়ে এসেছে আপনাকে? তা কোথায়? আমার ব্যাটা কোথায়? সেই কখন মাঠে গেছে ছাগলগুলোকে নিয়ে, এখনো তো ফেরার নাম নেই। ওই তো, ওই গাছের নিচে ছাগলগুলোকে বাঁধতে গেছে মনে হয়। গাছটার দিকে তাকাতেই দেখলাম ছাগলছানা দুটো ওখানে একাই ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বিজয়কে কোথাও দেখতে পেলাম না। কোথায় কোথায় গেল আমার ব্যাটা? এই তো, এক্ষুনি তো এখানেই ছিল। বিজয়, বিজয়! আমি বিজয়কে চিৎকার করে ডাকতে লাগলাম, কিন্তু কোথাও কোনো সাড়া নেই। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর আমি আর ওর মা দৌড়ে গেলাম সেই চালাঘরটির দিকে, যেখানে বিজয়ের সাথে আমার প্রথম দেখা হয়েছিল। ততক্ষণে বৃষ্টি অনেকটা ধরেছে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর দেখলাম মাঠের মাঝখানে টাওয়ারের ঠিক নিচেই বিজয়ের দেহটি পড়ে আছে। এমনভাবে পড়ে আছে যেন ও খুব শান্তিতে ঘুমাচ্ছে। বিজয়ের মা চিৎকার করে কাঁদতে শুরু করলেন, প্রলাপ বকতে শুরু করলেন। ততক্ষণে গ্রামের মানুষও সেখানে ছুটে এসেছে। আমার সারা শরীর পাথরের মতো স্থির হয়ে গেল। বুঝতে পারলাম সেই বাজটা টাওয়ারে নয়, আসলে বিজয়ের গায়েই পড়েছিল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অনেক আগেই বিজয়ের মৃত্যু হয়েছে। হঠাৎ মনে হলো আমার কানের কাছে কে যেন ফিসফিস করে বলে গেল, বাবু, পারলে আমার মাটাকে একটু দেখবেন, আর চাঁদনি আর তারাকেও। মুহূর্তের জন্য মনে হলো বিজয়ের ওই দায়িত্ববোধের কাছে আমার এই শহরের চাকরির দায়িত্ব বড্ড তুচ্ছ, বড্ড নগণ্য।